আমেরিকা এবং ইসরায়েলের শুরু করা ভয়াবহ উপসাগরীয় যুদ্ধ এখন আর দূরপ্রাচ্যের কোনো গল্প নয়। এই যুদ্ধ এখন আক্ষরিক অর্থেই ভারতের দোরগোড়া এসে কড়া নাড়ছে। দিনটি ছিল ৪ঠা মার্চ সকালবেলা। শ্রীলঙ্কার শান্ত শহর গল থেকে মাত্র ৪০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরের বুক চিরে নিজের দেশের দিকে এগিয়ে যাচ্ছিল একটি ইরানি যুদ্ধজাহাজ, যার নাম আইরিস টেনা। এই ঘটনাটি কোনো সাধারণ জাহাজের রুটিন যাত্রার অংশ ছিল না। মাত্র ২ সপ্তাহ আগেই এই আইরিস টেনা যুদ্ধজাহাজটি ভারতের মাটিতে ছিল। ভারতীয় নৌবাহিনীর অত্যন্ত সম্মানজনক মিলন ২০২৬ সামরিক মহড়ায় অংশ নিতে তারা ভারতে এসেছিল এবং মহড়া শেষে অত্যন্ত সফলতার সাথে তারা নিজেদের দেশে ফিরে যাচ্ছিল। তখন ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন নাভাল কমান্ড অত্যন্ত উষ্ণতার সাথে তাদের স্বাগত জানিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ব্রিজেস অফ ফ্রেন্ডশিপ বা বন্ধুত্বের সেতু এবং ইউনাইটেড থ্রু ওশানস বা মহাসাগরের মাধ্যমে ঐক্যবদ্ধ এই ধরনের চমৎকার হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের বন্দনা করা হয়েছিল। বিশাখাপত্তনমের মাটিতে এই জাহাজের নাবিকরা ভারতীয় নৌবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অত্যন্ত গর্বের সাথে কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন। কিন্তু সেই দিন সকালে যখন আইরিস টেনা বন্ধুত্বের স্মৃতি নিয়ে ইরানে ফিরে যাচ্ছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত তীক্ষ্ণ নজরে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। হঠাৎ করেই বিনা মেঘে বজ্রপাতের মতো একটি মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ভয়ঙ্কর MK-48 টর্পেডো নিক্ষেপ করে এই ইরানি যুদ্ধজাহাজের ওপর এক বর্বরোচিত হামলা চালানো হয়। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে চোখের পলক ফেলার আগেই একটি বিশাল যুদ্ধজাহাজ ভারত মহাসাগরের অতল গহ্বরে তলিয়ে যায়। এই মর্মান্তিক এবং অপ্রত্যাশিত হামলায় ৮৭ জন ইরানি সেনা প্রাণ হারান। কল্পনা করুন, মাত্র ২ সপ্তাহ আগে যে সেনারা ভারতের মাটিতে কুচকাওয়াজ করছিলেন, তাদের ৮৭ জনের মৃতদেহ সেই দিন সাগরের জলে ভাসছিল। শ্রীলঙ্কার নৌবাহিনীর সাহসিকতার পরিচয় দিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ৩২ জন সেনাকে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু এই ভয়াবহ ঘটনার সময় যখন আইরিস টেনা থেকে বাঁচার জন্য সাহায্যের আকুল আবেদন বা ডিস্ট্রেস কল আসছিল, তখন এত কাছে থেকেও ভারত কি করল? উত্তরটি শুনলে যে কোনো ভারতীয় হিসেবে আপনার মাথা লজ্জায় হেঁট হয়ে যাবে। ভারত সম্পূর্ণ নিশ্চুপ ছিল। ভারত আক্ষরিক অর্থেই কিছুই করেনি। উল্টে ভারতের শাসক দল বিজেপির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অত্যন্ত নির্লজ্জভাবে একটি টুইট করে বলা হলো, এটা আমাদের দেখার বিষয় নয়, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ইরানি রাষ্ট্রদূতের মতে ভারত একটি সামান্য বার্তার মাধ্যমেও ইরানের সাথে কোনো যোগাযোগ করেনি। এটি কেবল একটি জাহাজ ডুবে যাওয়ার বিচ্ছিন্ন বা সাধারণ কোনো ঘটনা নয়। এটি ভারতের বৈদেশিক নীতির প্রতিদিন তিল তিল করে অবনতি হওয়ার এবং আন্তর্জাতিক মঞ্চে আমাদের দেশের বারবার অপদস্থ হওয়ার এক অত্যন্ত করুণ ও লজ্জাজনক গল্প। পরিস্থিতি আজ এমন এক অন্ধকার জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন সম্পূর্ণভাবে আমেরিকা এবং ইসরায়েলের কাছে নিজের মেরুদণ্ড বিকিয়ে দিয়ে মাথা নত করেছেন। এই চলমান যুদ্ধের ভয়াবহতা ও গভীরতা বুঝতে হলে আমাদের বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটটি অত্যন্ত মনোযোগ দিয়ে বিশ্লেষণ করতে হবে। আমেরিকার সশস্ত্র বাহিনী ইতিমধ্যে ইরানের রাজধানী তেহরান সহ প্রায় প্রতিটি প্রধান শহরে ২০০০-এর বেশি নিশানায় একটানা বোমাবর্ষণ করেছে। ইরানের প্রায় প্রতিটি কোণ এই ভয়াবহ মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে ১,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে ইরানও এই আগ্রাসনের সামনে হাত গুটিয়ে চুপ করে বসে নেই। তারা মধ্যপ্রাচ্যের ৯টি দেশে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা মিসাইল হামলা চালিয়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরেও ধোঁয়া উঠতে দেখা গেছে, যা মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ অভিযানের প্রধান কেন্দ্র। কুয়েতে ৩টি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এবং সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসের ওপর ২টি ড্রোন আছড়ে পড়েছে। ইরানের এই প্রত্যাঘাতে অন্তত ৬ জন আমেরিকান সেনা নিহত হয়েছেন এবং ইসরায়েলের তেল আবিব শহরে ৪০টিরও বেশি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলায় ৯ জন প্রাণ হারিয়েছেন। আমেরিকা এবং ইসরায়েল অত্যন্ত দম্ভের সাথে আশা করেছিল যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান হয়তো খুব দ্রুত তাদের কাছে পরাজয় স্বীকার করে নেবে। কিন্তু বাস্তবতা তাদের আশার সম্পূর্ণ বিপরীত হয়েছে। পরাজয় স্বীকার করা তো দূরের কথা, এই যুদ্ধ এখন সম্পূর্ণ নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। লেবাননের অত্যন্ত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এখন ইরানের মিত্র হিসেবে সরাসরি এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আর এর বাইরেও যে জিনিসটির ভয় সারা বিশ্ব সবচেয়ে বেশি পাচ্ছিল,
ঠিক সেই দুঃস্বপ্নই এখন বাস্তবে পরিণত হয়েছে। ইরান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রুট হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে এবং অত্যন্ত কড়া ভাষায় হুমকি দিয়েছে যে ওই পথ দিয়ে যদি কোনো জাহাজ যাওয়ার চেষ্টা করে তবে তাকে সরাসরি জ্বালিয়ে দেওয়া হবে। আপনারা জেনে অবাক হবেন যে বিশ্বের মোট তেল ব্যবহারের 20% এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এটি ভারতের মতো উন্নয়নশীল অর্থনীতির জন্য এক ভয়ানক দুঃস্বপ্ন, যা সরাসরি আমাদের দৈনন্দিন জীবনে আঘাত হানতে চলেছে। কিন্তু এই বিশাল ভূ রাজনৈতিক সংকটের গভীরে যাওয়ার আগে আমাদের সেই আইরিস ডেনার গল্পটায় আবার ফিরে যেতে হবে, কারণ এই ঘটনার যত গভীরে আপনি যাবেন বিষয়টি আপনার কাছে ততটাই অস্বস্তিকর এবং লজ্জাজনক হয়ে উঠবে। ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল নিজেই অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী আইরিস ডেনা জাহাজটিতে কোনো প্রকার গোলাবারুদ ছিল না। এটি সম্পূর্ণভাবে একটি প্রতিরক্ষাহীন এবং অহিংস জাহাজ ছিল। আমেরিকা ভারত মহাসাগরের বুকে বিনা প্ররোচনায় এমন একটি অস্ত্রহীন জাহাজে হামলা করে সেটি ডুবিয়ে দিল, অথচ ভারত সরকার এ নিয়ে প্রতিবাদের একটি সাধারণ শব্দও উচ্চারণ করতে পারল না। বিগত 1 দশক ধরে ভারতের বর্তমান সরকার এই ন্যারেটিভ বা গল্প তৈরি করে এসেছে যে ভারত মহাসাগর হল ভারতের নিজস্ব প্রভাব বলয়ের অন্তর্গত একটি অঞ্চল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং ভারতীয় নৌবাহিনীকে ভারত মহাসাগরের রক্ষক হিসেবে অভিহিত করেছেন। তিনি অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করেছিলেন যে এই অঞ্চলে ভারত হল নেট সিকিউরিটি প্রোভাইডার বা প্রধান নিরাপত্তা প্রদানকারী এবং যে কোনো সংকটে ভারতই প্রথম সাড়াদানকারী দেশ হিসেবে আবির্ভূত হবে। কিন্তু আজ সেই গালভরা বুলি কোথায় গেল? শ্রীলঙ্কার মতো ছোট প্রতিবেশী দেশগুলোর কাছে ভারত এখন কিভাবে নিজেকে একটি নির্ভরযোগ্য নিরাপত্তা অংশীদার হিসেবে প্রমাণ করবে, যেখানে ভারতের সাথেই যৌথ মহড়া শেষে ফিরে যাওয়া একটি জাহাজ ভারতের দোরগোড়ায় বিনা অনুমতিতে আক্রান্ত হয় এবং ভারত সরকার টু শব্দটিও করার সাহস পায় না? এই অদ্ভুত নীরবতা এবং নির্লজ্জ আত্মসমর্পণের পেছনে রাজনৈতিক সমীকরণ আরও অনেক বেশি গভীর এবং উদ্বেগজনক। একটু ভালোভাবে সময়ের হিসাবটা লক্ষ্য করুন। গত 25 থেকে 26শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে ছিলেন। সেখানে তিনি বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে অত্যন্ত অন্তরঙ্গ পরিবেশে নৈশভোজ করেন, ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দাঁড়িয়ে ভাষণ দেন এবং সবচেয়ে অবাক করা বিষয় হল তিনি ইসরায়েলকে ফাদারল্যান্ড বা পিতৃভূমি বলে সম্বোধন করেন। তিনি ভারত ও ইসরায়েলের সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেন। আর সেখান থেকে তার ফিরে আসার মাত্র 48 ঘণ্টা পরই ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের উপর ভয়াবহ হামলা চালায়। খোদ ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে জানিয়েছেন যে এই হামলার পরিকল্পনা কয়েক সপ্তাহ আগে থেকেই করা হয়েছিল। আর ইসরায়েলের একজন দূত স্পষ্টভাবে বলেছেন যে প্রধানমন্ত্রী মোদী চলে যাওয়ার পরই এই হামলার অপারেশনাল সুযোগ বা কার্যকরী মুহূর্ত তৈরি হয়। এর ফলে একটি অত্যন্ত গুরুতর প্রশ্ন ওঠে যে ওই রুদ্ধদ্বার বৈঠকে আসলে কি এমন আলোচনা হয়েছিল? যখন ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়েছিল তখন প্রধানমন্ত্রী মোদী একের পর এক টুইট করে তার অত্যন্ত তীব্র নিন্দা জানিয়েছিলেন। কিন্তু যখন আমেরিকা এবং ইসরায়েল ইরানে হামলা চালিয়ে শত শত সাধারণ মানুষ, নিরীহ স্কুল শিশু এবং তাদের নেতাকে হত্যা করল, তখন মোদী প্রশাসন সম্পূর্ণ নীরব থাকল, যেন তাদের মুখে কেউ কুলু পেটে দিয়েছে। এই ন্যাক্কারজনক নীরবতার পর নেতানিয়াহু প্রকাশ্যে মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য। স্বাধীন ভারতের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধী থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী এবং ডক্টর মনমোহন সিং প্রত্যেক প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মঞ্চে ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন এবং স্বাধীন পররাষ্ট্রনীতি অত্যন্ত দৃঢ়তার সাথে বজায় রেখেছিলেন। 1979 সালে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান আক্রমণ করে তখন সোভিয়েত ইউনিয়ন ভারতের মিত্র হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রকাশ্যে তার বিরোধিতা করেছিলেন এবং নীতিগত অবস্থান নিয়েছিলেন। 2003 সালে আমেরিকা যখন ইরাক আক্রমণ করে তখন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আমেরিকার প্রবল চাপ সত্ত্বেও 20,000 ভারতীয় সৈন্য পাঠাতে সরাসরি অস্বীকার করেন এবং সর্বসম্মতিক্রমে ইরাক যুদ্ধের কড়া নিন্দা করেন। 2011 সালে আমেরিকা যখন লিবিয়ায় আগ্রাসন চালায় তখন প্রধানমন্ত্রী মনমোহন সিং জাতিসংঘে দাঁড়িয়ে জোরালো ভাষায় পশ্চিমা দেশগুলোর এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছিলেন, যার ফলে পুরো হলঘরে তুমুল কোরতালির সৃষ্টি হয়েছিল।
ভারতের অবস্থান সবসময়ই একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং নৈতিক ভিত্তি কাঠামোর ওপর দাঁড়িয়েছিল। ভারত সবসময় ন্যায়ের পক্ষে কথা বলেছে। কিন্তু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দীর্ঘদিনের লালিত নৈতিকতা ও আদর্শকে যেন ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছেন। মার্কিন সংবাদ মাধ্যমে আজ আলোচনা হচ্ছে যে ইসরায়েল কিভাবে ভারতকে ব্যবহার করছে এবং প্রধানমন্ত্রী মোদী কিভাবে ইসরায়েলের কাছে কার্যত আত্মসমর্পণ করেছেন। ভারত চাইলে আন্তর্জাতিক আইন এবং জাতীয় সার্বভৌমত্বকে সম্মান জানানোর আহ্বান জানিয়ে একটি ভারসাম্যপূর্ণ বিবৃতি দিতে পারত, উভয় পক্ষের হামলারই নিন্দা করতে পারত। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এমন একটি দেশের পক্ষ নেওয়া বেছে নিয়েছেন যারা বারবার ভারতকে অপমান করেছে। ডোনাল্ড ট্রাম্প বারবার দম্ভ করে বলেছেন যে তিনিই নাকি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছিলেন। তিনি ভারতের অর্থনীতিকে মৃত বলে উপহাস করেছেন, ভারতীয়দের শেকল পরিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন। আমেরিকার এক আধিকারিক তো স্পষ্টই বলেছেন যে চীন যে সুবিধা পেয়েছিল, আমেরিকা কখনোই ভারতকে সেই সুবিধা পেতে দেবে না এবং ভারতকে সত্যিকারের প্রতিযোগী হতে দেবে না। বিরোধী নেতারা আজ অত্যন্ত গুরুতর অভিযোগ করছেন যে প্রধানমন্ত্রী মোদী আজ আমেরিকার কাছে পুরোপুরি ব্ল্যাকমেইলের শিকার এবং তিনি দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছেন। এর পেছনের কারণ হিসেবে তারা ভারতের এক বৃহৎ শিল্পগোষ্ঠী আদানির কথা উল্লেখ করছেন। নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু আদানি বর্তমানে আমেরিকায় এক বিশাল দুর্নীতির অভিযোগের সম্মুখীন হয়েছেন। অনেকেই মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প এই দুর্নীতির অভিযোগটি ব্যবহার করে মোদীকে ব্ল্যাকমেইল করছেন এবং বাধ্য করছেন আমেরিকার সমস্ত শর্ত মেনে নিতে। যেখানে স্পেনের মতো একটি দেশ যারা আমেরিকার মিত্র এবং ন্যাটো জোটের সদস্য হওয়া সত্ত্বেও আমেরিকার সমালোচনা করছে এবং মার্কিন বাহিনীকে তাদের স্প্যানিশ সামরিক ঘাঁটি ব্যবহারে বাধা দিচ্ছে, সেখানে ভারতের মতো একটি ঐতিহ্যবাহী নিরপেক্ষ দেশ আজ সামান্য মেরুদণ্ড দেখাতেও ভয় পাচ্ছে।